যমুনা অভিমুখে একটা মার্চ কর্মসূচি ঘোষণা হবে, ক্যান্টনমেন্ট অভিমুখে একটা মার্চ কর্মসূচি ঘোষণা হবে, এবং এই সকল তৌহিদি জনতা, এই সকল টুপি দাঁড়িয়েওয়ালা জঙ্গিগুলা এক যুগে এক বাক্যে একটাই দাবি করবে, সেটা হলো জাতীয় সরকার গঠন করতে হবে, এবং সেই সরকারের প্রধান হবে আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান। অর্থাৎ জাতীয় সরকারের রাষ্ট্রপতি মাহমুদুর রহমান এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হবে পেটকা নাহিদকে, জুলাই জঙ্গি নাহিদ। বুঝতে পারতেছেন কি লেভেলের ষড়যন্ত্র? সুদখোর ইউনুস যেই ফ্রাঙ্কেস্টাইন সৃষ্টি করেছে বাংলাদেশে, এই ফ্রাঙ্কেস্টাইন সুদখোর ইউনুসকে চেটে পুটে খাবে, এটা নিশ্চিত। আপনার যেভাবে উত্থান, আপনাকে সেভাবেই মরতে হবে। ছোটবেলা একটা গল্প শুনতাম, সাপুরেদেরকে সবসময় সাপেই কেটে মেরে ফেলে, মানে সাপে কামড় দিয়ে মেরে ফেলে। ইউনুস যে ফ্রাঙ্কেস্টাইন সৃষ্টি করেছে, যেই দৈত্যগুলাকে ইউনুস জন্ম দিয়েছে, যেই মবস্টারদেরকে ইউনুস জন্ম দিয়েছে, যেই মব সন্ত্রাসীদেরকে ইউনুস টাকা দিয়ে, ক্ষমতা দিয়ে পেলে পুষে মোটা তাজা করেছে, এই মব সন্ত্রাসীরা ইউনুসকে মব করে হাদির এখানে পাঠিয়ে দেবে। মনে রাখবেন, আজকে হাদির মৃত্যুকে কেন্দ্র করে সারা দেশব্যাপী একটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হবে, একটা জঙ্গি হামলা বাংলাদেশ ব্যাপী হবে, বিভিন্ন স্থাপনা নষ্ট করা হবে। তারা দাবি জানাবে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, হাদি হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এই সরকার আপাতমস্তক ব্যর্থ, এই সরকারকে সরিয়ে দিতে হবে, ইউনুসকে চলে দিতে হবে, এবং মাহমুদুর রহমানকে রাষ্ট্রপতি করে, নাহিদ ইসলামকে প্রধানমন্ত্রী করে একটা নতুন জাতীয় সরকার ঘোষণা করা হবে, এবং এই সরকার যতদিন খুশি বাংলাদেশের ক্ষমতায় বসে থাকবে, কেউ তাদেরকে কিছুই বলতে পারবে না। অর্থাৎ নতুন একটা ম্যান্ডেট নেওয়ার জন্য এই হাদির লাশকে সামনে এনে একটা নতুন চক্রান্ত আঁকা হয়েছে। এই চক্রান্তের মূল মাস্টারমাইন্ড সেনাপ্রধান ওয়াকার, পাকিস্তানের আইএসআই, তুর্কি এবং আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান। এখানে মতিচুরের লাড্ডু এবং আনাম রসগোল্লা, যে বুঝেন নাই, প্রথম আলোর মতিচুর মানে মতিউর রহমান, আর আনাম রসগোল্লা হচ্ছে ডেইলি স্টার আনাম রসগোল্লা, মাহফুজ আনাম, এরাও সম্পৃক্ত আছে। দেখেন নাই যে মব সন্ত্রাসীরা প্রথম আলো ডেইলি স্টার জ্বালিয়ে দিল, তাদের প্রতি কোনো অভিযোগ নাই, তাদের প্রতি কোনো ক্ষোভ নাই। কি একটা অদ্ভুত পরিস্থিতি, এত বড় একটা বিল্ডিং জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিল, ঐতিহ্যবাহী দুইটা গণমাধ্যমকে জ্বালিয়ে দিল, অথচ তাদের মালিকের মধ্যে কোনো প্রকার ভ্রুক্ষেপ নাই। অর্থায়ন তুর্কি থেকে এসেছে। এই পত্রিকাকে আবার নতুন করে ঠিকঠাক করার জন্য যা যা টাকা প্রয়োজন, যা যা লজিস্টিক সাপোর্ট প্রয়োজন, সবকিছু বাইরে থেকে চলে এসেছে অলরেডি। তার জন্য তাদের কোনো ভ্রুক্ষেপ নাই। হাসতে হাসতে একটা কথা মনে পড়তেছে, মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? করেছ বলাৎকার, তবুও বলবো তোমরা চমৎকার, তোমরা চমৎকার, তোমরা চমৎকার। বুঝেন নাই? মেরেছে কলসির কানা জুলাই জঙ্গিরা মাহফুজ আনাম এবং মতিউর রহমানকে, তাই বলে কি প্রেম দেবে না? অবশ্যই প্রেম দিতে হবে। করেছে তাদেরকে বলাৎকার, তারপরেও তারা বারবার বলতেছে, আবারও বলবে, পুনরায় বলবে চমৎকার, চমৎকার, চমৎকার। দেখা যাক নতুন আর কি কি নাটক দেখতে পাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বিএনপি তো জুলাই আন্দোলনের অন্যতম স্টেক হোল্ডার। এমনকি বিএনপির অসংখ্য নেতা বারবার বলার চেষ্টা করেছে তারেক রহমান মূলত এই আন্দোলনের মাস্টারমাইন্ড ছিলেন। অর্থাৎ গত বছর জুলাই আগস্টের যে জঙ্গি উত্থান হয়েছিল, সেই জঙ্গি উত্থান আন্দোলনে মাহফুজ আলমকে ডক্টর ইউনুস ক্লিন্টন ফাউন্ডেশনের প্রোগ্রামে মাস্টারমাইন্ড পরিচয় করিয়ে দিয়েছে, মেটিকুলাস ডিজাইনের মাস্টারমাইন্ড মাহফুজ আলম। কিন্তু পরবর্তীতে 5 আগস্ট সরকার পতনের পর বিএনপির পক্ষ থেকে আমরা শুনেছি এই আন্দোলনের প্রথম, প্রধান এবং একমাত্র মাস্টারমাইন্ড লন্ডন প্রবাসী তারেক রহমান। এই আন্দোলনের একমাত্র মাস্টারমাইন্ড হচ্ছে জনাব তারেক রহমান। তারেক রহমান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড। জুলাই আন্দোলনের ফলে বাংলাদেশ স্বাধীন হয়েছে, দ্বিতীয় স্বাধীনতা। তাহলে দ্বিতীয় স্বাধীন দেশে কেন, কোন লক্ষ্যে, কোন উদ্দেশ্যে বিএনপির দলীয় কার্যালয়ে আগুন দেয়া হচ্ছে? আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, এটা স্বাভাবিক বিষয়, আমরা মেনে নিয়েছি। কিন্তু জুলাই আন্দোলনের অন্যতম স্টেক হোল্ডার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তারেক রহমান সরকার পতন আন্দোলনের মাস্টারমাইন্ড ছিলেন, তার দলের রাজনৈতিক কার্যালয় কেন জ্বালিয়ে দেওয়া হলো? এবং সেই কার্যালয় জ্বালিয়ে দিয়েছে তথাকথিত এনসিপি এবং জামাত শিবিরের নেতাকর্মীরা। ঢাকার বংশালে বিএনপির যে দলীয় কার্যালয় আছে, গতকাল রাতে সেটাকে আগুন দিয়ে একদম ভৎস করে দেওয়া হয়েছে। এটা কেন? এখনো কি বিএনপি বুঝতে পারছে না নেক্সট লক্ষ্যবস্তু বিএনপি? এখনো কি তারেক রহমান বুঝতে পারছেন না তিনি বাংলাদেশে প্রবেশ করতে চাচ্ছেন, যার কারণে জামাত এই মেটিকুলাস ষড়যন্ত্র আঁকতেছে? বিএনপির মাথামোটা নেতৃত্ব না বোঝাটাই স্বাভাবিক, কারণ এদের মধ্যে তো শুধুমাত্র আছে কিভাবে চাঁদাবাজি করতে হয়, কিভাবে দখল বাণিজ্য করতে হয়, কিভাবে মানুষকে ঠকাতে হয়, কিভাবে আগুন সন্ত্রাসের রাজনীতি কায়েম করতে হয়, কিভাবে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করতে হয়, কিভাবে দেশদ্রোহী রাজাকারদেরকে সাথে নিয়ে সংসার করতে হয়, কিভাবে জামাতের চামচামি করতে হয়। বিএনপি এগুলা খুব ভালোভাবে জানে। বিএনপি জানেই না কিভাবে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হয়। বিএনপি জানেই না কিভাবে বাংলাদেশটাকে রক্ষা করতে হয়। বিএনপি জানেই না কিভাবে গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হয়। অবশ্য জানবেই বা কেন? যারা নিজেরাই গণতন্ত্রে বিশ্বাস করে না, যাদের জন্মই হয়েছে স্বৈর শাসনের মধ্য দিয়ে, যাদের জন্ম হয়েছে সেনা ছাউনিতে,
পৃথিবীতে তারা কিভাবে গণতন্ত্রকে বিশ্বাস করবে, তারা কিভাবে গণতন্ত্রকে ধারণ করবে? তারা গণতন্ত্রকে ধারণ করতে পারবে না। বিএনপি নির্বাচন করে যতবার কথা বলবে ততবার বিএনপিকে আক্রমণ করা হবে। শুনেছি জামাতের সাদা শকুন লন্ডনে গিয়েছে তারেক রহমানের সাথে বৈঠক করতে। সেই বৈঠকে আসন ভাগ বাটোয়ারা হবে। আসন ভাগ বাটোয়ারা যদি ঠিকঠাক মতো হয় সেক্ষেত্রে একটা নির্বাচন হবার সম্ভাবনা আছে। যদি কোনো কারণে আসন ভাগ বাটোয়ারা না হয় সেক্ষেত্রে একদম নির্দ্বিধায় নিশ্চিন্তে বলে দিতে পারি বাংলাদেশে কোনো নির্বাচন হচ্ছে না। বিএনপিকে চারদিক থেকে আক্রমণ করা হচ্ছে। বিএনপিকে টুটি চেপে ধরা হবে, এভাবে একদম এভাবে টুটিটা চেপে ধরবে বিএনপিকে জামাত। প্রত্যেকটা অর্গান জামাতিদের নিয়ন্ত্রণে। বিএনপির নিয়ন্ত্রণে আছে ওই যে চাঁদাবাজির যে স্থাপনাগুলো আছে না, চাঁদাবাজি যেখান থেকে করা যায়, হাট ঘাট, রাস্তা, টেম্পু স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, এগুলাতে বিএনপি নিয়ন্ত্রণে নিয়েছে। কিন্তু মূল অর্গান যেগুলা নির্বাচন পরিচালনা করবে, প্রিজাইডিং অফিসার থাকবে নির্বাচনী ভোট কেন্দ্রে, তাদেরকেও নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে জামাত। সব থেকে বড় কথা, সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করেছে জামাত। তাদেরকে প্রতি মাসে একটা মাসিক মাসোয়ারা দেওয়া হচ্ছে জামাতের পক্ষ থেকে, বিশাল অঙ্কের একটা অ্যামাউন্ট দেওয়া হচ্ছে, যাতে করে তারা কোনোভাবে পোল্টি না মারতে পারে। ওয়াকার তো সেনাপ্রধান তাকে বললে ভুল হবে, সে জামাতিদের প্রধান। বাংলাদেশ সেনাবাহিনী এখন বাংলাদেশ জামায়াত ইসলামী সেনাবাহিনী, এটা নির্দ্বিধায় বলে দেওয়া যায়। এদের মধ্যে ন্যূনতম দেশপ্রেম, দেশের প্রতি ভালোবাসা, দেশের মানুষের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ কোনো কিছুই নাই। জুলাই জঙ্গি উসমান হাদিকে হত্যা করেছে জামাত, এবং এই বিষয়টাকে তারা নিজেরাই ক্যাশ করে বিএনপিকে কুণ্ঠাসা করার একটা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। মির্জা আব্বাস, বিএনপির নেতা, ঢাকা 8 আসনের সংসদ সদস্য প্রার্থী, আব্বাস সাহেবের রাজনীতি কিন্তু শেষ করে ফেলে দিয়েছে জামাত, এবং সে আসনে সাদেক কায়েমের মোটামুটি জয় নিশ্চিত যদি নির্বাচন হয় সেক্ষেত্রে। জুলাই জঙ্গি হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে যে কবরস্থান আছে, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরস্থান, তার পাশে নাকি দাফন করা হবে। একজন জুলাই জঙ্গি, একজন উগ্রবাদী, একজন চরমপন্থী, একজন অশ্লীল অশ্রাব্য ভাষার সৃষ্টিকর্তা, যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অশ্লীল ভাষার ফুলঝুরি ছড়িয়েছে, অশ্লীল ভাষার প্রবর্তক, এই জঙ্গি হাদির মৃত্যুতে বাংলাদেশের তথাকথিত তৌহিদি জনতা গত দুদিন যাবৎ বাংলাদেশ ব্যাপী যা করতেছে, এটা কোনোভাবে মেনে নেওয়ার মতো না। ছায়ানটে আগুন দেওয়া হয়েছে গতকাল রাতে উদীচিতে আগুন দেওয়া হয়েছে, উদীচির প্রধান কার্যালয়কে একদম আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এমনকি বন্ধু সভা সেটাকেও ভেঙে ফেলা হয়েছে, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। মানে বাংলাদেশে আপনি কখনো সংস্কৃতি চর্চা করতে পারবেন না। বাংলাদেশের বাঙালি জাতীয়তাবাদের যে চর্চা, সেটাকে আপনি করতে পারবেন না। বাঙালির হাজার বছরের সংস্কৃতি, জারি সারি বাউল গান, যাত্রা গান, পালা গান, এগুলার আপনি চর্চা করতে পারবেন না, এগুলো আপনি গাইতে পারবেন না। বাংলাদেশে কোনো টেলিভিশনে সিনেমা চলবে না, কোনো নতুন নাটক, মঞ্চ নাটক হবে না, কোনো সিনেমা রিলিজ হবে না, কিছুই চলবে না। বাংলাদেশে চলবে শুধু বোরখা, হিজাব, হাত মোজা, পা মোজা, পায়ের টাকনু পর্যন্ত জামা কিংবা প্যান্ট, পাঞ্জাবি, তারপর আপনার মাথার মধ্যে কি পাগড়ি, হোয়াটএভার কিছু একটা বলে সেটা। মানে বাংলাদেশ হবে আফগান আর বাঙালিরা হবে তালেবান। এই তথাকথিত জুলাই জঙ্গি, এই বাচ্চারা পরিকল্পিতভাবে বাংলাদেশটাকে ধ্বংস করতেছে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে জুলাই জঙ্গিকে শায়িত করতে হবে, এইটা কোথাকার ব্যাখ্যা ভাই? আমার মাথায় আসতেছে না। এ ধরনের উদ্ভট যদি কোনো কর্মযজ্ঞ বাংলাদেশে করা হয়, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলে রাখি, আজ থেকে 10 বছর 15 বছর পরে হলেও হাদির কবর থেকে হাদির লাশ তুলে বাংলাদেশের মানুষ চালিয়ে দেবে। মনে রাখেন আমার কথাটা। ওসমান হাদি হত্যা মামলায় সঠিক এবং নিরপেক্ষ তদন্ত চায় জাতিসংঘ। আবার আল জাজিরায় 19 ডিসেম্বর ভারতের পক্ষ থেকে বলা হয়েছে যে বাংলাদেশের কোনো অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত, অর্থাৎ বাংলাদেশ নিয়ে ভারতের কোনো মাথা ব্যথা বা মাথা ঘামানো উচিত হবে না, এটা তারা সিদ্ধান্ত নিয়েছে এবং তারা মাথা ঘামাবে না, এটা বলেছে। এখন আমি তো খুশি ভাই, আমরা ভারতও চাই না, পাকিস্তানও চাই না, তাহলে বাংলাদেশটা কি ঠিক হবে? ঠিক হবে কি মনে? আচ্ছা, একটা বিষয় খেয়াল করে দেখেন, খুব ছোট্ট একটা বিষয়, লাশটা কাদের দরকার ছিল, বা হাদির মৃত্যুর সংবাদটা পাওয়ার পর সব থেকে বেশি কাদের লাভ হয়েছে? একটা মৃত্যুর খবর আসলো, সাথে সাথে সবাই সুসংগঠিত হয়ে একটা নির্দিষ্ট পরিমণ্ডলে থেকে সুনির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানে হামলা চালানো। এর ভিতর গণমাধ্যম আছে, এর ভিতর সাংস্কৃতিক প্রতিষ্ঠান রয়েছে, ধানমন্ডি 32 নাম্বার রয়েছে। সুতরাং বুঝতেই পারছেন লাশের রাজনীতিতে কাদের লাভ। এই মানুষগুলা যে সুযোগটা 5 তারিখের পর নিতে চেয়েছিল, পারে নাই, সেই সুযোগটা হাদির মৃত্যুর মাধ্যমে এরা নিয়ে নিল। মানে একটা উস্কানি তুলে দিল। এতে করে দুইটা লাভ: এক, হাদিকে ব্র্যান্ডিং করা যাবে; দুই, হাদির বানানো যে কালচারাল সেন্টার সেটাকে খুব সহজেই দখল করা যাবে। খেয়াল করে দেখেন, হাদির মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল হসপিটালে, কোথায় তার ট্রিটমেন্ট ঠিক মতো হবে কিনা বা তার ট্রিটমেন্ট ঠিক মতো চলছে কিনা সেটা নিয়ে কথা বলা হবে, কিন্তু না, সে গুলি খেয়ে হাসপাতালে যাওয়ার 7 দিনও হয় নাই, হাদির কালচারাল সেন্টার দখল করে নিচ্ছে। আমি আজ থেকে হাদির সেই কালচারাল সেন্টারের দায়িত্ব গ্রহণ করলাম। তারা নিছে একটা সাম্প্রদায়িক পত্রিকা গোষ্ঠী। পত্রিকা গোষ্ঠী কেন বলছি? কারণ তার একটা পত্রিকা আছে, তিনি আমার দেশ পত্রিকার সম্পাদক।
যার নাম মাহমুদুর রহমান। এই যে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান হাদির কালচারাল সেন্টারটা যে সে দখল করলো, হাদির সমর্থকদের কিংবা হাদির পরিবারদের সেখানে মতামত আছে কিনা আজ পর্যন্ত তা কি যাচাই বাছাই করা হয়েছে? হয় না। বরং এই মাহমুদুর রহমান যে কিনা এই হাদির কালচারাল সেন্টারের ডোনার, একই সাথে এই যে হাদির লাশের খবর শুনে যে রেডিক্যালাইজেশন পরিস্থিতি বাংলাদেশ ফেস করেছে সেটারও ডোনার। তো মাহমুদুর রহমানের আলটিমেট লাভটা কোথায়? এক ঢিলে দুই পাখি। এক, হাদির মৃত্যুর খবর শুনে সাধারণ মানুষকে খুব সহজেই ভরকে দেওয়া যাবে এবং হাদির কালচারাল সেন্টারটা দখল করা যাবে। দুই, ওসমান হাদির মৃত্যুর খবরকে কেন্দ্র করে 5 তারিখের পর যেভাবে প্রথম আলো দখল করার চেষ্টা করা হয়েছিল, যেহেতু সেটা করতে পারে নাই, সেহেতু প্রথম আলোর নিরাপত্তা আগেই হয়ে গেছে, তাই এখন ওই মাহমুদুর রহমানের নির্দেশে প্রথম আলো ডেইলি স্টার ভাঙা হলো। আর বাংলাদেশের মানুষ দেখলো এক ধরনের মৌলবাদী চর্চার দৃশ্যপট, অর্থাৎ ভাঙচুর, মারামারি, সুনির্দিষ্টভাবে কোনো প্রতিষ্ঠানে হামলা করা, লুটপাট করা, এগুলা গণতন্ত্রের চর্চার অংশ। এই দৃশ্যপটটাই পৃথিবীর বুকে দেখিয়ে দিল এই মাহমুদুর রহমানের ডোনেট করা জঙ্গি গোষ্ঠী। আর পুরো বিশ্ব দেখলো কি? বাংলাদেশে জঙ্গিবাদী কর্মকাণ্ড চলছে, মানে বদনাম হলো বাংলাদেশের, ফায়দা হলো মাহমুদুর রহমান। এরপর আসি দ্বিতীয় পয়েন্টে। খেয়াল করে দেখবেন, ঠিক 19 ডিসেম্বর যখন ভারত ঘোষণা দিল যে আমরা বাংলাদেশের কোনো অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাবো না, ঠিক তার পরের দিন 20 ডিসেম্বর ভারতে সফররত বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তিনি বললেন যে বাংলাদেশ পছন্দ করে না কোন দেশ তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করুক, বা বাংলাদেশের সাধারণ মানুষ এটাকে সমর্থন করে না। বাস, খুব সুন্দর। ব্যাপারটা কিরকম, মানে স্ক্রিপ্টিং মনে হচ্ছে না আপনাদের? আগের দিন ভারত বললো, পরের দিন 20 তারিখে বললো নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। আপনারা হয়তোবা যারা সাম্প্রদায়িক গোষ্ঠী, যারা র্যাডিক্যাল গোষ্ঠী, তারা হয়তো ভাবছেন আমাদের নিরাপত্তা উপদেষ্টা বেশ ভালো কাজ করছে। হ্যাঁ, সে এমন ভালো কাজই করছে যে ভারতের প্রতিক্রিয়ার জবাবে যেটা আগে বলা দরকার ছিল সেটা সে পরে বলছে। তার মানে তার হ্যাডম সম্পর্কে পাবলিকের জানা বোঝা শেষ, সে কতটুকু কি করতে পারবে। তো পরিণতি দিন শেষে কি হচ্ছে? আওয়ামী লীগকে মাইনাস করতে যে পুরো দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব মাইনাস হয়ে যাচ্ছে। একটা ব্যক্তি শেখ হাসিনার উপর যে পুরো বাংলাদেশ দায়বদ্ধ, সেটা এখন দৃশ্যমান হচ্ছে। বঙ্গবন্ধু কন্যা চলে গেছে, তারপর আমরা দেখেছি পুরো বাংলাদেশ মব সন্ত্রাসে নিমজ্জিত হলো, যে যার মতো পারতেছে, মারতেছে, ইয়ে করতেছে। এখন এই মুহূর্তে বিএনপি তারাও মাইনাসের পক্ষে। মির্জা আব্বাসকে ফাঁসানোর জন্য অলরেডি জামাতের একটি গোষ্ঠী হাদি হত্যার দায়কে তার ঘাড়ে চাপানোর জন্য এক ধরনের মিডিয়া মববাজি চালিয়ে যাচ্ছে। রিসেন্টলি পিনাকি কি বলছে চলেন শুনে আসি। মির্জা আব্বাস তো এই হত্যা চেষ্টার 1 নম্বর সন্দেহবাজ। অবশ্যই যে কোনো অপরাধ বিজ্ঞানে মির্জা আব্বাসকে সন্দেহের তালিকা রাখা হবে, এটা তার উপরে বিলা হয়, এটাই নিয়ম। সে করাইছে কি করায় নাই সেটাও না আলাদা, কিন্তু হাদি মারা গেলে এবার নির্বাচন করতে না পারলে হাদি মির্জা আব্বাসের লাভ সরাসরি। এই তদন্তে মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদ করা হবে, যতই খারাপ লাগুক শুনতে এটা করা হবে। দেখলেন তো পিনাকি ভট্টাচার্য যে কথাগুলো বলেছে সেটা আইন বিজ্ঞানের ভাষায় সঠিক, কিন্তু প্রয়োগ হচ্ছে কোন খাতে, বা এটাকে ইউজ করছে কারা? যারা সরাসরি মাহমুদুর রহমানের এই ধরনের রেডিক্যালাইজেশন এবং জামাতের রাজনীতিকে সমর্থন করে। মাহমুদুর রহমান এখানে ডোনেট করতেছে ঠিক আছে, কিন্তু রাজনৈতিক ফায়দাটা নিচ্ছে জামাত, মাইনাস হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগ। আর এই জন্যই আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলেছেন চলেন একটু কোট করি, আপনাদেরকে বলি। চ্যানেলাইতে আসছে, দেশের সংকটময় মুহূর্তকে কাজে লাগানোর জন্য যারা অপেক্ষা করে এরা প্রকাশ্য দেশের শত্রু। তারা অপেক্ষা করে সংকটের শহীদ হাদির মর্মান্তিক মৃত্যুর দুঃখ ভারাক্রান্ত মুহূর্তকে এরা ধ্বংসাত্মক কাজে রূপান্তর করলো। আমি এই সন্ত্রাসের তীব্র নিন্দা জানাচ্ছি। বুঝতে পারলেন তো? মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কিনা 5 আগস্টের পরে মব সন্ত্রাসের ব্যাপারে কোনো টু শব্দ করে নাই, বরং এটা বলেছিল যারা মবের শিকার হচ্ছেন এটা তাদের অতীতের কৃতকর্মের ফল। অফিসিয়াল ভাষায় হয়তো আরো ডিসেন্টলি সুশীল ভাষায় তিনি বলেছিলেন, কিন্তু পাবলিকের কাছে আলটিমেট মেসেজ গিয়েছিল কি আওয়ামী লীগের কৃতকর্মের কারণেই তারা মব ভায়োলেন্সের শিকার হচ্ছেন। এটা বিএনপির পক্ষ থেকে একটা বিবৃতি আসছিল, কিন্তু এখন এই মুহূর্তে এসে বিএনপি নিজেই মাইনাসের পথে হাঁটা শুরু করেছে। তার মানে বুঝতে পারছেন মাইনাস টু ফর্মুলা কোন দিক দিয়ে করছে? 1-11 মতো একটা পরিস্থিতির দিকে যাচ্ছে বাংলাদেশ, এটা আর বলার বাহুল্য রাখে না। কারণ যখন আমাদের নিরাপত্তা উপদেষ্টা বলে যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কেউ হস্তক্ষেপ করুক এটাকে সমর্থন করে না বাংলাদেশের সাধারণ মানুষ, ঠিক ওই সময় মাহমুদুর রহমান হাদির লাশের জানাজাকে কেন্দ্র করে পুরো বাংলাদেশ থেকে মাদ্রাসার স্টুডেন্ট নিয়ে আসতেছে ঢাকায় যেন জনসমাবেশ করানো যায় এবং ঢাকায় যেন এই সমস্ত জঙ্গি গোষ্ঠীদের দিয়ে বিপ্লবী সরকার গঠন করা যায়। আর একবার বিপ্লবী সরকার গঠন হয়ে গেলে ডক্টর ইউনূসের পর্ব তো শেষ। যারা যারা হচ্ছে শেখ হাসিনাকে নামানোর জন্য ফান্ডিং করেছিল এই মানুষগুলোর মধ্যে একটা পর্ব তো এই যে রেজওয়ানা, এই যে আসিফ নজরুল, এই যে ইউনূস, এই যে ফারুকি, এই যে হাসনাত, সার্জিস, মাহফুজ, পিচ্ছি উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, এই পর্ব তো শেষ। এখন নতুন একটা পর্ব আসবে, কারণ মাহমুদুর রহমানের তো এখনো খাওয়া বাকি আছে। ওও তো ডোনেট করছিল শেখ হাসিনার পতনের জন্য। তার মানে বুঝতে পারতেছেন খেলা কোন দিক দিয়ে ঘুরতেছে।
আরেকটু বোঝেন, ভালোভাবে বোঝেন। দেশকে, দেশের মানুষকে কনফিউজড বানাচ্ছে এরা। এখন এই মুহূর্তে এসে এই যে -2 ফর্মুলাটা কায়েম হচ্ছে, এটা কিন্তু বিএনপি হারে হারে বুঝতে পারছে। আর এজন্যই বিএনপির মুখপাত্র মেহেদী আমিন তিনি একটা স্টেটমেন্ট দিয়েছেন। চলেন স্টেটমেন্টটা একটু কোট করি। শহীদ ওসমান হাদির সঙ্গে কারো ব্যক্তিগত সম্পর্ক ছিল না। তাকে হত্যার মূল উদ্দেশ্য দেশকে অস্থিতিশীল করা। যারা মৃত্যুর সংবাদের সাথে সাথে জ্বালাও পোড়াও শুরু করেছে, অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে, বুঝে বা না বুঝে তারা এক্স্যাক্টলি কার এজেন্ডা বাস্তবায়ন করছে, এটা তার জিজ্ঞাসা ছিল। এখন এই যে মাহমুদুর রহমানের এই গোষ্ঠীটা কার এজেন্ডা বাস্তবায়ন করে বা কার এজেন্ডা বাস্তবায়ন করছে, এইটা আমরা তো 5ই আগস্টের পরেই বলে দিছি। আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, পুরান ভিডিওগুলো দেখুন। আওয়ামী লীগ বারবারই এই কথা বলে আসছে যে বাংলাদেশ জঙ্গিবাদের দিকে ধাবিত হচ্ছে শুধুমাত্র প্রগতিশীল এই দুইটা রাজনৈতিক দলকে বিভক্ত করে রাখার কারণ বিএনপিতেও মুক্তিযোদ্ধা আছে, আওয়ামী লীগেও মুক্তিযোদ্ধা আছে, যারা প্রগতিশীল মুক্তিযোদ্ধা, যারা প্রকৃতপক্ষে এই যে রাশিয়ান, সোভিয়েত ইউনিয়ন থেকে শুরু করে ইন্ডিয়ান কোরআনে থেকে মুক্তিযুদ্ধটাকে অগ্রসরগামী করেছে। আর জামাতেও আছে মুক্তিযোদ্ধা। তারা হচ্ছে ওই গোষ্ঠীটা, যে গোষ্ঠীটা 71 সালে পশ্চিমা চর হিসেবে কাজ করেছে, পশ্চিমা গুপ্তচর হিসেবে কাজ করেছে। তার মধ্যে ডক্টর ইউনূস নিজেও আছে। কারণ আমরা একটা মুক্তিযুদ্ধের ফুটেজ দেখতে পাই না, ডক্টর ইউনূস ওই যে স্লোগান দিচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতা নিয়ে 71 সালে, ওই ফুটেজটা এই উদ্দেশ্যেই করা ছিল। তো সব মিলিয়ে এখন মুক্তিযুদ্ধের পক্ষটা 3 ভাগে কূটনৈতিক ভাবে বিভক্ত। অর্থাৎ এক পক্ষ যারা রাশিয়ান, সোভিয়েত ইউনিয়নের পক্ষ থেকে আঞ্চলিক শক্তি রক্ষায় মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল, তারা একটা গ্রুপ হয়ে গেছে। আরেকটা গ্রুপ হয়ে গেছে যারা পশ্চিমা গোষ্ঠী, তারা একটা গ্রুপ হয়ে গেছে। এবং এই পশ্চিমা গোষ্ঠী রেডিক্যালাইজেশনটাকে প্রমোট করছে। আবার ভিকটিমও হচ্ছে এই পশ্চিমা গোষ্ঠীর একাংশ। এই পশ্চিমা গোষ্ঠীর সুশীল সমাজ আইসা ওই ভিকটিম প্রতিষ্ঠানগুলোর সামনে মানববন্ধন করছে। আজকে সারা হোসেন সহ সুশীল ব্যক্তিবর্গরা প্রথম আলোর সামনে মানববন্ধন করেছে। কিন্তু এই ব্যক্তিরাই তো শেখ হাসিনাকে নামানোর সময় কোর্টে যায় আগ বাড়ায়া পিটিশন দাখিল করে গণহত্যার এক মিসকনসেপশন তৈরি করে সাধারণ স্টুডেন্টদেরকে ভরকে দিয়েছিল আইন অঙ্গন থেকে। এবং এদের কারণে বাংলাদেশের বিচার বিভাগ থেকে অনেক ন্যায়পরায়ণ বিচারপতিরা অপসারিত হয়েছে 5ই আগস্টের পরে। যার কারণে এখন বিচার বিভাগ পঙ্গু, যার কারণে এখন বিচার বিভাগের সঠিক বিচার নাই, আইনের সঠিক প্রয়োগ নাই, আইনের অবনতি হয়েছে। আর এ কারণেই বাংলাদেশের আজকে এই অবস্থা।